গ্রুপে আরেকটা মেসেজ দেন তো, জয়েন করার জন্য। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করি। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। আহ, তো এখন আমরা ফ্লোট ইউজ করলাম, ও দেখে গেছে আরেকটা সলিউশন দিয়েছে, ঠিক আছে। ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক ইউজ করেছে সেই ইমেজের মধ্যে। তো ইমেজের মধ্যে তো আমরা ইনলাইন ব্লক অলরেডি ইউজ করে দেখেছি, এটা কাজ করে না, তাই না? এখানে আবার ফন্ট সাইজ 0 ইউজ করেছে। দেখি এটা কাজ করে কিনা ফন্ট সাইজ 0 ইউজ করে। ওয়াও, দুর্দান্ত সলিউশন। এখানে ফন্ট সাইজ 0 ইউজ করার কারণে আসলে কাজ করছে। ওকে, এখানে ফন্ট সাইজ 0 ইউজ করলে আমাদের এটা সুন্দরভাবে কাজ করবে। কিন্তু আমি যখনই আবার এখানে প্যাডিং ইউজ করতে চাইবো, সাপোজ আমি চারপাশে 5 পিক্সেল করে প্যাডিং ইউজ করব, এটা কিন্তু কাজ করছে না। এখন আমি বক্স সাইজিং যদি এখানে ইউজ করতে চাই, বর্ডার বক্স, হ্যাঁ, বর্ডার বক্স ইউজ করলে আবার কাজ করতেছে। ভেরি গুড সলিউশন। এখানে ফন্ট সাইজ 0 ইউজ করা লাগবে আমাদের, তাহলে কাজ করবে। ঠিক আছে, আমি ফন্ট সাইজ 0 এটা ইউজ করতে চাচ্ছি না, আমি এখানে ফ্লোট লেফট ইউজ করব। লেফট, লেফটের জন্য বক্স সাইজিংটা খুব ভালোভাবে কাজ করবে, ঠিক আছে। তো আমার এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়ার দরকার নাই, এখানে আমি একটা ইরর মেসেজ দেখতে পাচ্ছিলাম। কেন ইরর মেসেজটা দেখাচ্ছে? কারণ হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক এন্ড ফ্লোর লেফট দুইটা একই কাজ করে, ঠিক আছে। সো ফ্লোট লেফট দিলাম, মানে এই ক্ষেত্রে দুইটা একই কাজ করে, দুইটা একসাথে ইউজ করা যাবে না। ওকে, ফাইন। আমরা এখানে হচ্ছে দেখেন, বক্স সাইজিং বর্ডার বক্স যদি ইউজ না করি এটা কিন্তু ভেঙে নিচে চলে আসবে। এখন আমরা যদি চাই আমাদের যে এলিমেন্ট গুলো রয়েছে সেটা তো 25% দখল করতেছে, তাই না? আমি বলে দিচ্ছি 25% ওয়েট তুমি দখল করো। দ্যাট মিনস চারটা এলিমেন্ট এখানে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবার কথা। কিন্তু যেহেতু এখানে প্যাডিং ইউজ করছি, প্যাডিং কিন্তু একটা বাড়তি জায়গা নিচ্ছে। তখন আমি বক্স সাইজিং যখনই বর্ডার বক্স দিব, তখন এই প্যাডিং কি করবে? প্যাডিং হচ্ছে এই যে 25% জায়গা দখল করবে হচ্ছে একটা ইমেজ। এই একটা ইমেজের চারপাশে যদি আমি 5 পিক্সেল করে অ্যাড করতে চাই, তখন হচ্ছে ও ইমেজটা একটু ভিতরের দিকে সরিয়ে দিবে, মানে হচ্ছে ইনসাইডে আমার প্যাডিংটা অ্যাড হবে, ঠিক আছে। প্যাডিংটা অ্যাড হবে ইনসাইডে। এটা বুঝার জন্য আমি এটা যদি কমেন্ট আউট করে দেই, দেখবো এটা ইমেজটা একটু বড় হয়ে গেছে। যখনই বর্ডার বক্স ইউজ করতেছি তখন আমি প্যাডিং ইউজ করলে সেটা ইনসাইডে আমার হচ্ছে প্যাডিংটা অ্যাড হবে। কিন্তু আমি যদি বর্ডার বক্স ইউজ না করি, আমার এটা ইনসাইডে ইউজ হবে না। আমার ইমেজ সাইজটা আগে যতটুকু ছিল এখনো ততটুকুই আছে, এটা দেখেন। প্যাডিং 5 পিক্সেল অফ করে দিলে
যতখানি আছে, প্যাডিং 5 পিক্সেল অ্যাড করার পরেও ইমেজটা সেমই আছে, কোনো পরিবর্তন হচ্ছে না সাইজে। কিন্তু বক্স সাইজিং ইউজ করার পরে এটা হচ্ছে প্যাডিংটা ভিতরের দিকে যেহেতু কাজ করছে, সো ইমেজটা ছোট হয়ে প্যাডিং কে জায়গা করে দিচ্ছে। এজন্য হচ্ছে ইমেজটা একটু ছোট হয়ে আসবে। ওকে, কুল। আমরা মূলত দেখতে চাচ্ছিলাম অপাসিটির কাজ, তাই না? তো আমি এখানে হচ্ছে আহ, এই সিলেক্টরটাকে কপি করে নেব। এই সিলেক্টরটা কপি করে আমি হচ্ছে nth চাইল্ড এলিমেন্ট যেটা রয়েছে সেটা নেব। এটা হচ্ছে আমি চারটা ইমেজের জন্য চারটা নেব। তো 1 2 করে সিলেক্ট করে নেব প্রত্যেকটাকে। এবার প্রথমটার অপাসিটি আমি দিব 1, সেকেন্ডটার অপাসিটি দিব আমি 0.75, তারপরেরটার অপাসিটি আমি দিব 0.5, তারপরেরটার অপাসিটি দিব আমি, আচ্ছা এখানে এটা কাজ করছে না। আমি আহ, এখানে যেহেতু ইমেজের এখানে একটা সেমিকোলন ইউজ করে ফেলেছিলাম, সো এটা কাজ করছিল না আর কি। অপাসিটি এখানে দিব আমি 25। দেখতে পাচ্ছি অপাসিটি হচ্ছে কমালে কেমন হয়। আমি অপাসিটি এটাকে যদি 0 ইউজ করি, এটা কিন্তু পুরোপুরি 0 হয়ে যাবে, মানে হচ্ছে আমার এলিমেন্টটা চোখে, খালি চোখে দেখা যাবে না। তো 0 রাখছি না, যেহেতু এটা দেখা যাবে না, এটা আর রাখার কিছু নেই। সো আমি দেখতে পাচ্ছি অপাসিটি কমালে কি ব্যাপারটা ঘটে। এখন আমি যদি হোভার করি, সাপোজ এই যে এইটাকে আমি হোভার করি, আচ্ছা ইমেজ, ইমেজ যতগুলো রয়েছে এই ইমেজেই আমি হোভার করতে চাচ্ছি। হোভার করলে আমার কি ঘটবে? হোভার করলে হচ্ছে আমি চাচ্ছি অপাসিটি 1 হয়ে যাক। অপাসিটি 1 হয়ে যাক। ওকে, আমি এখানে দেখছি যে হোভার করার সাথে সাথে অপাসিটি কিন্তু 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে একটা কাজ করছে না। ওকে, এখন প্রত্যেকটা কাজ করছে, আর এটা যেহেতু আগে থেকে 1, এটা পার্থক্যটা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, অপাসিটি 1 হয়ে যাচ্ছে ওভার করলে। তো এই হচ্ছে বিষয় অপাসিটির। তো এটা আমরা সেম জিনিস হচ্ছে আম, এখানে একটা ডেরিভ এলিমেন্ট নিতে পারি, অপাসিটি, অপাসিটির জন্য। তো এখানে হচ্ছে ডিভ এলিমেন্ট নিতে পারি ধরেন চারটা। সেম ভাবে আমি যদি এখানে অপাসিটিকে সিলেক্ট করি, এখানে আমরা অপাসিটি ডিরেক্টলি এইভাবে ইউজ করব না, আমরা একটু ভিন্ন ওয়েতে অপাসিটি ইউজ করতে চাচ্ছি এখন। ঠিক আছে, তাহলে এটা কি সঠিকভাবে সিলেক্ট হয়েছে? কপি পেস্ট করি যাতে ভুল এড়ানো যায়। এখন হচ্ছে আমার চাইল্ড, এটার জন্য আমি চারটা নিব। আর এখানে রাখছি উইথ, অপাসিটি হবে, আচ্ছা অপাসিটির ভিতরে যে ই থাকবে, এটার হচ্ছে 100% রেখে দিই। সেম ভাবে হচ্ছে অপাসিটির পরে আমি এখানে ডিপ এলিমেন্ট রয়েছে এটা সিলেক্ট করতে চাচ্ছি। এখন এটার ওয়েট দিব হচ্ছে 25%, এবং ফ্লোট দিব হচ্ছে লেফট। ঠিক আছে,
এখন এটা বোঝা যাচ্ছে না, তাই না? তো অপাসিটির মধ্যে যে ডিভ রয়েছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা অ্যাড করতে চাই। ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি দিব? সাপোজ এখান থেকে আমরা একটা কালার চুজ করি। এই কালারটা আমরা দিতে চাচ্ছি। উইথ 20% না, হাইট দেই সাপোজ 200 পিক্সেল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা ডিভ এলিমেন্টের ভিতরে 200 পিক্সেল করে আহ, জায়গা রয়েছে। এখন আমি প্রত্যেকটার মধ্যে প্যাডিং না নিয়ে মার্জিন নিতে চাচ্ছি। মার্জিন 5 পিক্সেল। আচ্ছা, এটা বেশি বড় হয়ে, মানে বেশি বড় দেখাচ্ছে যেহেতু এটা আমার অনেক জুম করা আছে, দেখেন 170%, 75% জুম করা আছে, এই জন্য অনেক বড় দেখাচ্ছে। তো যাই হোক, আমি এই জুম অবস্থাতেই 100 পিক্সেল যদি করে দেই তাহলে এটা সুন্দর দেখাচ্ছে। এখন আমাকে কি করতে হবে? আমাকে বক্স সাইজিং করতে হবে। সাইজিং বর্ডার বক্স, তখন এটা একই লাইনে চলে যাবে। মার্জিনে যাচ্ছে না, আমি এখানে প্যাডিং ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি, তো এখানে প্যাডিং এ তো কাজ হবে না স্বাভাবিকভাবেই। যাই হোক, এটার সমস্যাটা এড়ানোর জন্য আমি কিছুটা উইথ কমিয়ে দিচ্ছি, যাতে সঠিকভাবে ওরা কাজ করে। এবং এটাকে আমি সেন্টারে নিয়ে যাই যাতে দেখতে সুন্দর দেখায়। ও, এখানে আপনার এগুলো ঠিকভাবে কাজ করছে না, এটার আরেকটা কারণ হতে পারে। এখানে ডিসপ্লে তো প্রত্যেকটা ব্লক, ডিভ এলিমেন্টের ডিসপ্লে সবসময় ব্লক থাকে না। তো আমি এটাকে যদি ইনলাইন ব্লক ইউজ করি ফ্লোটের বিপরীতে, তখন কাজ করবে। আমি 25% এখন দিয়ে দেখি। হ্যাঁ, কাজ করবে। আমি ফন্ট সাইজ হচ্ছে এখানে কি করব, 0 দিয়ে দিব। মার্জিনের কারণে এটা কাজ করছে না, আসলে প্যাডিং হলে কাজ করতো, ঠিক আছে। তো মার্জিনের জন্য এটা এভাবে কাজ করবে না। আমি এটা কমিয়ে দেই বরং বেটার হয়। লাইন ব্লক হওয়ার কারণে মার্জিন অটোও কাজ করছে না। আচ্ছা, এগুলোর ভিতরে আমাকে আলাদাভাবে এইচটিএমএল এডিট করতে হবে।
ঠিক আছে, তাহলে এটা কাজ করবে। যাই হোক, এটা সেন্টারে নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা আমরা এখান থেকেও ইজিলি সেন্টারে নিতে পারি। টেক্সট অ্যালাইন সেন্টার দিলেই চলে যাওয়ার কথা। আচ্ছা, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করছে, কিন্তু আমরা যখন এই যে এইখানে কাজ করেছিলাম অ্যালাইনে, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে আমার পুরো কন্টেন্টটা কেন যেত না বলেন তো? দেখি, মূল পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। এই যে এইখানে যে ফুল এলিমেন্টটা, এখানে যদি আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছি, হ্যাঁ, মার্জিন অটোটা কেটে দিলাম। এই মার্জিন অটো কাটার পরে এই এলিমেন্টটা কেন সেন্টারে যায়নি? কিন্তু ঠিকই এই এলিমেন্টটা কিন্তু সেন্টারে গিয়েছে। এই যে এই এলিমেন্ট গুলো কিন্তু সেন্টারে গিয়েছে এখানে। কারণটা কি বলেন তো, কেউ একজন ব্যাখ্যা করেন। ভাই, ভুলও হতে পারে, বাট যেটা দেখলাম একটা তো হচ্ছে ওটু। সো ওটু তো হচ্ছে যে আপনার সাইড যতটুকু চাই অতটুকু, মানে ওটু যেভাবে থাকে, এসটিএমএল যেভাবে থাকে সেটাই তো ওটু নর্মালি বুঝি। আর না, পরেরটায় যে আপনার HTML এ যেটা থাকে সেটাই অটো না। ঠিক আছে, HTML এ মার্জিন হচ্ছে অটো সেট করা কখনোই থাকে না। মার্জিন অটো সেট করা থাকলে আপনার যে এলিমেন্ট গুলো দেখতে পান, এগুলো এক সাইডে না থেকে সবসময় এটা সেন্টারে দেখা যেত। ঠিক আছে, মার্জিন অটো দিলে এটা এলিমেন্ট গুলো সেন্টারে চলে যাবে। ঠিক আছে, মার্জিন লেফট এটাও অটো দিলে সেন্টারে চলে যাবে। কিন্তু আমরা মার্জিন অটো স্বাভাবিকভাবে ইউজ করে থাকি। তো মূল পার্থক্যটা আমি বলে দিচ্ছি। মূল পার্থক্যটা হচ্ছে এইখানে, দেখেন ভালোভাবে লক্ষ্য করেন, অ্যালাইনে আমি কাকে সেন্টার করছি? এই যে ক্লাস রয়েছে এই সেন্টারকে হচ্ছে, এখানে যখন টেক্সট অ্যালাইন সেন্টার করছি, এটা টেক্সটটা সেন্টারে যাচ্ছে, কিন্তু এটার পুরো এলিমেন্টটা সেন্টারে যাচ্ছে না। কারণ টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়ার পরে এটার এলিমেন্ট গুলো সেন্টারে যাবে যদি এটার ভিতরে কোনো এলিমেন্ট থাকে। ঠিক আছে, এটার ভিতরে যদি কোনো এলিমেন্ট থাকে। কিন্তু এই ক্ষেত্রে এটার ভিতরে কি কোনো এলিমেন্ট আছে? নেই। এটার ভিতরে শুধু টেক্সট রয়েছে। এই টেক্সটটা কি কোনো এলিমেন্টের ভিতরে আছে? এলিমেন্ট বলতে কি আমরা এক একটা ট্যাগকে এক একটা এলিমেন্ট বুঝে থাকি, তাই না? তো এইটার ভিতরে কি নতুন করে কোনো ট্যাগ রয়েছে? নেই, যার কারণে এটার ভিতরের কিছু হচ্ছে ফুল এলিমেন্ট সহ সেন্টারে যাচ্ছে না। কিন্তু এটার ভিতরে যদি এলিমেন্ট দেয়া থাকে, সেই এলিমেন্টে কিন্তু সেন্টারে চলে যাবে। ঠিক একই জিনিসটা আমরা অপাসিটিতে যদি দেখি তাহলে আরো ভালো বুঝবো। আমরা সিলেক্ট করেছি কাকে? ইমেজ র্যাপারকে। এই যে এখানে দেখেন, ইমেজ র্যাপার অপাসিটিকে সিলেক্ট করেছি। উপরেরটা নিয়ে তো আমরা কাজ করেছি আগে। অপাসিটিকে আমরা হচ্ছে সিলেক্ট করছি। এখন অপাসিটিতে যদি আমি টেক্সট অ্যালাইন সেন্টার দেই, তাহলে কি ঘটবে? তাহলে ঘটবে হচ্ছে এটার ভিতরে যত এলিমেন্ট আছে সেগুলো সেন্টারে চলে যাবে। ঠিক আছে, তো এই এলিমেন্ট গুলো সেন্টারে কিন্তু চলে গেল। এখন আমি সাপোজ এই অপাসিটি যেটা আছে, আম, এটার উইথ দিয়ে দিলাম 80%, এবং এটার ব্যাকগ্রাউন্ড দিলাম ইয়েলো। এই যে এখন এটা সেন্টারে চলে এসেছে, তাই না? অপাসিটিতে ইউলো দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, মার্জিন অটো দেওয়ার কারণে এটা সেন্টারে চলে এসেছে। আমি যদি অপাসিটি মার্জিন অটো না দেই, শুধু টেক্সট অ্যালাইনের কারণে এটা কি সেন্টারে যাবে? যাবে না কিন্তু। কারণ কি? আমি অপাসিটিকে ও, এগুলো বাদ দেন, এগুলা মানে ইমাজিন করবেন না, আপনি শুধু অপাসিটিকে ইমাজিন করবেন। ও একটা এলিমেন্ট, ও নিজেকে নিজে সেন্টারে নিতে পারবে না টেক্সট অ্যালাইন দিয়ে। টেক্সট অ্যালাইন দিয়ে সেন্টারে নিতে পারবে ওর ভিতরে যদি কোনো টেক্সট থাকে অথবা কোনো এলিমেন্ট।
সেগুলোকে সে সেন্টারে নিতে পারবে। ঠিক আছে, কিন্তু ও নিজেকে নিজে সেন্টারে নিতে পারবে না, যেহেতু ওর উইথ 80%, সুতরাং ও 80% জায়গা বা সাইডে দখল করবে। আমি যখনই এখানে মার্জিন অটো দিব, তখন ও পুরো এলিমেন্টটাকেই ফুল উইডথ অনুযায়ী, হ্যাঁ, আমাদের ভিউ পোর্ট অনুযায়ী, ভিউ পোর্টের এই পুরো জায়গাটা যতখানি জায়গা থাকবে, তার 80% জায়গা নিজে দখল করে নিজেকে সেন্টারে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মার্জিন অটোর কাজ। আর টেক্সট অ্যালাইনের কাজ, টেক্সট অ্যালাইন সেন্টারে নিতে পারে তার এলিমেন্টকে, নিজেকে না। ঠিক আছে, এটাই মূল পার্থক্য। ওকে, আমরা কি দেখছিলাম মূলত? অপাসিটি, এটা অপাসিটি দেখবো, তাই তো? আমি এখানে হচ্ছে আবার 100% করে দিচ্ছি। তো এটার মার্জিন অটোর কোনো প্রয়োজন নাই এখন। আমার যে এলিমেন্ট গুলো রয়েছে সেন্টারে রয়েছে, ব্যাকগ্রাউন্ডেরও প্রয়োজন নাই, দেখতে খারাপ দেখাচ্ছে যেহেতু। আমি এটার মধ্যে অপাসিটি ইউজ করব একটু ডিফারেন্ট হতে। কিভাবে? এটা আপনারা অলরেডি জানেন। ঠিক আছে, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ইউজ করার পরে এখানে কালারে RGB ইউজ করবে। ঠিক আছে, এখন এই যে এটার যে ভ্যালুটা, এটা আছে কিসে? হ্যাক্সা ভ্যালু রয়েছে, ঠিক না? আমরা যদি আহ এইখানে যাই, এখানে যদি সার্চ করি কনভার্টার, কালার কনভার্টার, আমরা এখানে কালার কনভার্টার পেয়ে যাব। তো কালার কনভার্টারে আমরা যদি এটা দেই, এটা RGB ভার্সনটা পেয়ে যাব। ঠিক আছে, এটা RGB ভার্সনটা পেয়ে গেলাম। তো এই যে এইখান থেকে ভ্যালু গুলো হচ্ছে আমরা RGB ভ্যালু গুলো ইউজ করব। RGB ভ্যালু গুলো ইউজ করার পরে আমি সাপোজ প্রথমটা দিলাম 75, মানে হচ্ছে অপাসিটি, এটা হচ্ছে 75 যেটা আমরা ইউজ করতাম, সেটা RGBর ভিতরে এইভাবে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটার কাজ তো অলরেডি আপনারা জানেন, তাই না? তো, তো এটা হবে 3-এর ক্ষেত্রে, এটা হবে 4-এর ক্ষেত্রে। ভাই এটা তো মনে হয় ব্যাকগ্রাউন্ড হবে না, শুধু কালার হবে না। জি, বুঝলাম না, আবার বলেন। ব্যাকগ্রাউন্ড দেওয়াতে এরকম হয়ে যাচ্ছে নাকি, যে পুরোটা ব্যাকগ্রাউন্ড কালার হতেছে? ও, আমার এখানে সঠিকভাবে অ্যাপ্লাই হয়নি, তাই তো? হ্যাঁ। এটার মধ্যে তো আমার ইউজ করার প্রয়োজন নেই। আচ্ছা, এটা সঠিকভাবে এভাবে কাজ করছে না। উম, এই এলিমেন্ট গুলোর আমার দরকার নেই আপাতত। আচ্ছা, অপাসিটিতে ইউজ করেছি, তাহলে সমস্যা তো হবেই, তাই না? আমার অপাসিটির ভিতরে ডিভ রয়েছে না? ডিভের মধ্যে এই কালার গুলো অ্যাপ্লাই করতে হবে, তখনই এটা সঠিকভাবে কাজ করবে। দেখুন, প্রত্যেকটার মধ্যে সঠিকভাবে কাজ করছে। এখন আমি এই জিনিসটাকে, মানে হচ্ছে
আমি এই ওয়ানের মধ্যে হোভার করলে কি হবে, টু এর মধ্যে হোভার করলে কি হবে, এটা আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমি আলাদাভাবে না করে যদি একসাথে করি তাহলে কি হবে, প্রত্যেকটায় একই রুল অ্যাপ্লাই হয়ে যাবে। তখন আমি যদি লিখি ব্যাকগ্রাউন্ড দিয়ে আর ডি, আচ্ছা এটা তো আমরা হচ্ছে কি করেছিলাম, কপি করেছিলাম না পুরো এলিমেন্ট। যখনই আমরা হোভার করব এই যে পুরো এই অংশটাকে, তখন দেখবো আমরা এটা ওয়ান হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এই যে হোভার করলেই দেখতে পাবো অপাসিটি ওয়ান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু কিছু নেই মনে হচ্ছে, কিন্তু আসলে কি আছে, কিন্তু অপাসিটি জিরো করা, ঠিক আছে। সো আমি যখনই এখানে হোভার করছি অপাসিটি কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে। তো এই দুই ভাবে আমরা অপাসিটির অ্যাপ্লাইটা মূলত এখানে করতে পারি, ইমেজের মধ্যেও করতে পারি, সেম এখানেও করতে পারি। আশা করি এখন এইটা এখানে থাকলেও আর কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছি আমরা যখনই হোভার করছি অপোজিটে কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে। আমরা এর আহ, ঠিক অপোজিট রুলটাও অ্যাপ্লাই করতে পারি। যেমন হচ্ছে প্রত্যেকটার মধ্যে অপোজিটি ওয়ান থাকবে, কিন্তু হোভার করলে এক একটা এক এক ধরনের অপোজিটি আমরা যদি দেখতে চাই দেখতে পাবো, ঠিক আছে। তো এই ছিল মূলত অপাসিটি নিয়ে। নেক্সট কি আছে একটু দেখি। ন্যাপবার, আমরা ন্যাপবার ডিজাইন মূলত দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তো হরিজন্টাল মানে মানে কি, মানে হচ্ছে এই যে আড়াআড়ি ভাবে ভাবে থাকবে, আর ভার্টিক্যাল মানে পরপর, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর একটার পর একটা থাকবে। তো এই দুই ধরনের মেনু বারই আমরা মূলত দেখে থাকি। তো এটাই আমরা এখন দেখবো একটু। ল্যাব ডট এচটিএমএল নিয়ে নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি। নিয়ে আমরা পুরো প্রথমে নেভিগেশনের জন্য যে ন্যাভ ট্যাগটা রয়েছে সেটা নিব। দেন এখানে ইউএল নিব। ইউএল এর ভিতরে, আচ্ছা ইউএল এর ভিতরে এলআই নিব। আর এলআই নিব হচ্ছে কয়টা, আম, নেই, চারটা এলআই নেই, চারটা এলআই নেই এখানে। ওকে, আচ্ছা শুধু এলআই নিব না আমরা, কেমন হচ্ছে, এলআই নিব চারটা, এবং তারপরে এ নিব, ঠিক আছে। মানে আমাদের মেনু বারে কি থাকে মূলত, মেনু বারে বিভিন্ন হচ্ছে পেজের নেম থাকে না। এখন এই নেম গুলো তে ক্লিক করলে কি এক একটা পেজে চলে যায়, দ্যাট মিনস এখানে অ্যাঙ্কর ট্যাগও থাকে, তাই না। এই লিঙ্ক গুলো যেহেতু থাকে, সো আমাকে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। আর সাপোজ এটা হোম, আগে হচ্ছে আমি নেম গুলো নিয়ে নেই। হোম, দেন হচ্ছে এখানে নেব কন্টাক্ট পেজ নেই। আর এখানে আমরা নিতে পারি প্রোডাক্ট। আচ্ছা এর বাইরে নিয়ে ফেলছে না, এর ভিতরে নিতে হবে, নতুবা ইনপুটটা একটু কাজ করবে না সঠিকভাবে। তো
সাপোজ এখানে নিলাম প্রোডাক্ট। আচ্ছা, এটার পরেও আরেকটা নেই আমরা, এখানে দিই টার্মস, টার্মস কন্ডিশন। তো এটা দিই, এবং এটা দিই হচ্ছে products। ওকে, আমাদের মেনু বার নেওয়া শেষ। এখন এটাকে আমরা স্টাইলিং করি। আমাদের প্রথম কাজ হচ্ছে যে এক্সট্রা, আমরা যখন মেনু বার নিয়ে কাজ করব, এক্সট্রা স্পেস গুলো আমাদের রিমুভ করে দিতে হবে, নতুবা আমাদের মেনু বার সঠিকভাবে কাজ করবে না, ঠিক আছে? আহ মানে সুন্দরভাবে আমরা স্টাইলিংটা করতে পারবো না, নানান ধরনের স্পেসিং রিলেটেড সমস্যাগুলো আমরা ফেস করবো। এই জন্য আমরা ইউনিভার্সাল সিলেক্টরে মার্জিন এবং প্যাডিং 0 করে দিব। মার্জিন প্যাডিং 0 করে দিলাম। এখন আমাদের যত এক্সট্রা স্পেসিং আছে সেগুলো চলে গেল, ঠিক আছে? কিন্তু স্পেসিং চলে গেলেও আমি আপাতত এটা একটু কমেন্ট আউট করে রাখতে চাচ্ছি। কেন? কারণ হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বুলেট পয়েন্ট রয়েছে, এই বুলেট পয়েন্ট গুলো আমাদের কি করতে হবে, ফিনিশ করে দিতে হবে। এই বুলেট পয়েন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের নেভিগেশন বার সুন্দরভাবে সাজানো সম্ভব হবে না। এজন্য আমি যেটা করব, আমার ন্যাব রয়েছে, ন্যাবের ভিতরে ইউএল রয়েছে। এই ইউএল এর মধ্যে আমি লিখবো লিস্ট স্টাইল টাইপ নান। তাহলে কি হবে, আমাদের লিস্ট স্টাইলের যে টাইপ গুলো সেটা নান হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এখন আমরা মার্জিন প্যাডিং 0 করে দিতে পারি। প্রথমেই করতে পারি জাস্ট আপনাদের এটা দেখানোর জন্য যে এই বুলেট পয়েন্ট গুলো কিভাবে রিমুভ করব। ওকে, এখন বুলেট পয়েন্ট গুলো রিমুভ হয়ে গেল। আমাদের এখন উম, এখানে নেভ, ইউএল, দেন হচ্ছে এলআই রয়েছে। এই এলআই গুলোকে ডিসপ্লে করতে পারি ইনলাইন ব্লক, বা হচ্ছে ফ্লোট লেফট দিলেও হবে। ইনলাইন ব্লক দিলে কি হচ্ছে, ওদের নির্দিষ্ট কন্টেন্ট অনুযায়ী ওরা জায়গা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আবার এলিমেন্ট গুলো ব্লক হয়ে যাচ্ছে। সো আমাদের ব্লক লেভেল এলিমেন্টে আমরা জানি কি, সব ধরনের কিছুই ইউজ আমরা করতে পারবো। ব্লক লেভেল এলিমেন্টে যেগুলো ইউজ করতে পারি, ইনলাইন ব্লক লেভেল এলিমেন্টেও সেম সেম জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো, সকল কিছুই ইউজ করতে পারবো। ওকে, কিন্তু শুধু ইনলাইন দিলে সবকিছু ইউজ করবে না, মানে ইউজ করা সম্ভব হবে না, যেমন মার্জিন প্যাডিং সুন্দরভাবে ইউজ করতে পারবো না। ঠিক আছে, আমার এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে প্রত্যেকটা টেক্সট ডেকোরেশন রয়েছে, এটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি। তো টেক্সট ডেকোরেশন থাকে কোথায়, এতে অ্যাঙ্কর ট্যাগে, তাই না? তো টেক্সট ডেকোরেশনও নান করে নিব আমরা। এখন দেখবো টেক্সট ডেকোরেশন গুলো নান হয়ে যাচ্ছে। আর অ্যাঙ্কর ট্যাগের বাই ডিফল্ট কালার হচ্ছে ব্লু। সো আমি এটার কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। আচ্ছা, কালার চেঞ্জ করার আগে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা দরকার। তো ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে যদি, এখানেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। আমি ব্যাকগ্রাউন্ড এখানে সাপোজ 333 ইউজ করতে চাচ্ছি, মানে ব্ল্যাক। ওকে, ব্যাকগ্রাউন্ড এলাইতেও ইউজ করা যাবে। আচ্ছা, এবার এখানে আমি কালার ইউজ করে দেই হোয়াইট। হোয়াইট কালার ইউজ করলাম, এবার প্যাডিং ইউজ করে দেই 10। উপরে দিই 10 পিক্সেল, দুই সাইডে দিই 30 পিক্সেল, তাহলে একটু সুন্দর দেখা যাবে। আচ্ছা, এটা
আর একটু ছোট করে দেই, তাহলে দেখতে সুন্দর হবে। 20 পিক্সেল দিন, 10 পিক্সেল বেশি ছোট হয়ে যায়। ওকে, এখানে ডিসপ্লে অ্যাঙ্কর ট্যাগ আমরা কি জানি, ইনলাইন লেভেল এলিমেন্ট, ঠিক না? তো আমাকে হচ্ছে এখানে ডিসপ্লে ইনলাইন কি করতে হবে, ইনলাইন ব্লক করতে হবে। তো ইনলাইন ব্লক আমি যখন করব, তখন এটা সুন্দরভাবে কাজ করবে। ওকে, এখন সুন্দর লাগছে। আমি এটাকে আরেকটু মডিফাই করি, তাহলে আরেকটু ভালো লাগবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউএল এ যদি অ্যাপ্লাই করি, তাহলে চারপাশে একদম পুরো জায়গা জুড়ে ইউএল এ আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন যদি আমি আহ, এতে হোভার করি, তাহলে যে ঘটনাটা ঘটবে, যেটা আমি চাই মূলত, এতে যদি হোভার করি তাহলে আমি চাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হোক। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে, হ্যাঁ, একদম পিওর ব্ল্যাক করে দিতে পারি। তো এখন যখনই আমি হোভার করব, আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। ওকে, কুল। এটা হচ্ছে কি, আমাদের হরিজন্টাল ন্যাপ বার, নেভিগেশন বার। এখন এটাকে যদি আমি ভার্টিক্যাল করতে চাই, তাহলে আমার এখানে লিখতে হবে, উইথ দিলাম সাপোজ 100, 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল দিলাম। উইথ 200 পিক্সেল দিয়ে আমি এখানে ডিসপ্লে দিয়ে দিব কি, ব্লক। তাহলে সুন্দরভাবে ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে। সেম ভাবে এতেও আমি ডিসপ্লে ব্লক দিয়ে দিব, তাহলে পুরো জায়গাটা সে নিয়ে নিচ্ছে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল মেনু বার। এভাবে আমরা ভার্টিক্যাল মেনু বারও কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারি। এখন এই যে হাইটটা আমি যে 200 পিক্সেল দিয়েছি, উইথ 200 পিক্সেল দিয়েছি, আমি হাইট চাইলে এখানে দিতে পারি কত, সাপোজ আমার 100% ভিউ হাইট, পুরো জায়গাটা আমি নিতে চাচ্ছি, যে পুরো জায়গাটা আমি নিয়ে নিলাম বা পাশে। ঠিক আছে। তো এতে আমি কি করব, আমি ন্যাপ বারটা এক সাইডে রাখবো, এবং আমার মেইন নামে যে একটা tag রয়েছে, মেইন এলিমেন্ট গুলো এখানে রাখবো। তাহলে আমার কি হবে, মেইন হচ্ছে 80% দিলাম, এটা 20% যদি দেই, তাহলে কিন্তু আমার সঠিকভাবে কাজ করবে। আমার যত কন্টেন্ট এখানে এই 80%-এর মধ্যে আমি শো করতে পারবো। যাই হোক, আমরা দুই ধরনের হচ্ছে মেনু বাড়ি তৈরি করতে পারলাম। আহ, এখন যদি আমি, তারপরে কি আছে, ড্রপ ডাউন। ড্রপ ডাউন কি আজকে দেখানো সম্ভব হবে? 40 মিনিট সময় অলরেডি শেষ। আর ড্রপ ডাউন দেখাতে তো কিছুটা সময় লাগবে, 5-10 মিনিট। যাই হোক, ড্রপ ডাউন আমরা আগামী ক্লাসে দেখবো।